সাংগঠনিকভাবেই উপলব্ধি করার চেষ্টা করেছি। যাত্রী সেবা নিশ্চিত করতে গেলে আপনারা 50 জন মিলে অথবা 5 জন মিলে বা 10 জন মিলে পারিবারিকভাবে মালয়েশিয়ায় ছুটি করতে যান, থাইল্যান্ডে যেতে চান বা অন্য কোনো দেশে যেতে চান, আমরা আমাদের যে বিএমইটি বা বৈদেশিক জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, আমাদের যে জনশক্তি কর্মসংস্থান এবং প্রশিক্ষণ ব্যুরোর যারা সার্টিফাইড যারা শ্রমিকরা যারা যান, এবং আমরা যেই শ্রমিকই বাংলাদেশ থেকে যান ওনাদের একটা কার্ড নিতে হয় বিএমইটি থেকে, স্মার্ট কার্ড। এই কার্ড হোল্ডার যারা, এদের নামে কোনো গ্রুপ বুকিং আমরা করতে নিষেধ করেছি। এর বাইরে গ্রুপ বুকিং নো প্রবলেম। আর জিএসএস সিস্টেমটা আমাদের দেশে ঐচ্ছিকই ছিল। 2017 সালের আইনে এটা যখনও পার্লামেন্টে যায় তখনও ওই মূল আইনেও ছিল না। এটা পার্লামেন্টে পাশ হওয়ার আগের দিন এক ব্যক্তির ইচ্ছায় এটাকে আবশ্যিক করা হয়, এবং এই 2017 সালের এই আবশ্যিকতার পরিণাম আজকে আমরা দেখেছি যে একটা 30-40 হাজার টাকার টিকিট 1,90,000 টাকায়ও বিক্রি হয়েছে। সো আমরা বাজারে একটা উন্মুক্ত প্রতিযোগিতাশীল অবস্থায় তৈরি করতে চাচ্ছি। আমরা প্রথমেই বলেছি যে আমরা টিকিটের মূল্য কমানো আমাদের লক্ষ্য না, আমাদের টিকিটের মূল্য যৌক্তিকরণ করা আমাদের উদ্দেশ্য। সো এই যৌক্তিকরণ করার ক্ষেত্রে উন্মুক্ত প্রতিযোগিতা তৈরি করতে চাই, এমন একটা বাজার ব্যবস্থায় যেতে চাই যে বাজার ব্যবস্থায় বাজার নির্ধারণ করবে যে টিকিটের মূল্য কী, এটা চাহিদা এবং যোগানের ভিত্তিতে। সো সেই পরিপ্রেক্ষিতে আমরা মনে করেছি যে এই জিনিসটা যেসব এয়ারলাইন্স মনে করেন যে তাদের সক্ষমতা আছে, ওনারা নিজস্ব পদ্ধতিতে টিকিট বিক্রি করতে চান। আমরা দেখেছি যে আমাদের স্মৃতিতে নিশ্চয়ই থাকার কথা যে যখন আমরা এয়ারলাইন্সগুলোর কাছ থেকে সরাসরি টিকিট কাটতাম তখন টিকিটের মূল্য অনেক রিজনেবল ছিল। এরপরে এই আড়তদারি ব্যবসা যখন শুরু হলো, এই আড়তদারি ব্যবসার বিনিময়ে একটা কৃত্রিম সংকট তৈরি করা হলো। এই সংকট থেকে আমরা উত্তরণ করতে চাই। এই উদ্দেশ্যে আমরা এটাকে, যারা মনে করেন, যেসব এয়ারলাইন্স মনে করেন যে আপনার জিএসএ দরকার, তারা রাখবেন। এবং ইনফ্যাক্ট একটা প্রেস ক্লাবে মনে হয় এরকম একটা অনুষ্ঠান আমি দেখছিলাম যে ওনারা যেসব এয়ারলাইন্সের নাম বলছিলেন যে লুফথানসা, কেএলএম, এই সমস্ত এয়ারলাইন্স বাংলাদেশে আসে না। যেসব এয়ারলাইন্স বাংলাদেশে আসে না তারপরে বাংলাদেশ থেকে ব্যবসা করেন, ওনাদের জিএসএ ছাড়া তো ব্যবসা করার কোনো উপায় নেই, ওনারা তো জিএসএ দিয়ে ব্যবসা করবেন, এটাই স্বাভাবিক। মানে অ্যাটলিস্ট আমার যদি একটা এয়ারলাইন্স থাকতো এবং আমি যদি অন্য কোনো দেশের টিকিট বিক্রি করতাম, যেই দেশে আমি যাই না কিন্তু ওখান থেকে আমি প্যাসেঞ্জার নিই, আমার একমাত্র উপায় হচ্ছে ওখানে জিএসএ দেওয়া। এই ক্ষেত্রে কি আপনাদের কোনো মেকানিজম এখন পর্যন্ত তৈরি করতে পেরেছেন যেটা ধরা যাবে আসলে? আর গ্রুপ টিকিট বন্ধ করতে চান বলছেন, যেটা আপনারাই চাচ্ছেন যে নাম পরিবর্তন যাতে করতে না পারে। আমার জানার বিষয় যে এমন মেকানিজম কি তৈরি হয়েছে? আইন তো হলো, এমন মেকানিজম কি তৈরি হয়েছে যেটা দিয়ে আসলে কি আপনারা এটা ধরতে পারবেন? এটা শুধু মেকানিজমের কথা না, এটা হচ্ছে দায় তৈরি করার কথা। কারণ এয়ারলাইন্সগুলো যে একটা অটোমেটেড সফটওয়্যারের মাধ্যমে সমস্ত তথ্য সংরক্ষণ করেন, এবং এয়ারলাইন্সগুলো এখন খুব স্পষ্টভাবে বুঝবেন যে এই দায় তাদের উপরে আছে। এবং আজকে যদি মনে করেন উনি এই অন্যায় করে কোনো রকমে আমাদের সক্ষমতার অভাবের কারণে হোক বা আমাদের ইচ্ছার কারণে হোক, কিন্তু উনি ওনার এই দায়টা পুঞ্জীভূত করতেই থাকবেন। যেদিন ধরা পড়বেন এই পুঞ্জীভূত দায়ভার উনি বহন করবেন। সো এছাড়াও আমাদের মন্ত্রণালয়, ভোক্তা অধিকার এবং সিভিল এভিয়েশন অথরিটি এবং মোবাইল কোড, এদের সমন্বিত উদ্যোগ তো বাজারে জারিই থাকবে। সো সামগ্রিকভাবে এই দায় তৈরি করাটাই ছিল আমাদের মূল লক্ষ্য। এরপরে ব্যবস্থাপনার ব্যাপার তো কর্তৃপক্ষগুলোর উপরে রয়েছে, এবং কর্তৃপক্ষের সক্ষমতা এবং ইচ্ছা এবং তাদের উদ্যোগ সকল কিছু সমন্বয়ে আমরা ধারণা করি যে বাজারে একটা শৃঙ্খল অবস্থা বিরাজ করবে। স্যার, আরেকটু জানতে চাইবো যে আপনি বলছেন যে এই যে আইনটা করা হলো এর মধ্যে দিয়ে বাড়তি যে টাকাটা নেওয়া হয় সেটা কমে যাবে, আপনার কোনো কি এক্সপেকটেশন আছে এখন যে টিকিটের প্রাইস, সেই টিকিটের প্রাইসটা আসলে আপনার আইনের ফলে কতটুকু কমতে পারে?
না, আমি এই মুহূর্তে কোনো নাম্বার বলে আপনাকে নিশ্চিত করব না। আমরা আশা করি যেটা যৌক্তিক চাহিদা এবং যোগানের ভিত্তিতে হবে। কারণ আমরা কোভিডকালে দেখেছি যে একটা টিকিটের দাম মানে অনেক বেশি হয়ে গিয়েছিল, কারণ তখন অধিকাংশ এয়ারলাইন্সই নতুন করে চালু করতে যেয়ে তারা হয়তো বা তাদের সক্ষমতার 15-20% বেশি ব্যবহার করতে পারছিলেন না। সো তাদের যে ব্যয় ছিল, এই ব্যয় তাদেরকে উঠানোর জন্য তাদেরকে 4-5 গুণ টিকিটের দাম করতে হয়েছে। সো আমরা তো এরকম কোনো সুনির্দিষ্ট কথা বলবো না, আমরা বলবো যে আমরা একটা যৌক্তিক বাজার ব্যবস্থা প্রচলনের প্রচেষ্টায় আমাদের আইনি সক্ষমতা আমরা ব্যবহার করব এবং তার বিনিময়ে যে মূল্য আসে সেটাই আসবে। তবে আমি মনে করি যে এই ব্যবস্থাপনার মাধ্যমে টিকিটের দাম তাৎপর্যপূর্ণভাবে আবারও কমবে। আমরা এক দফা যে প্রায় 30 থেকে 35,000 টাকা মধ্যপ্রাচ্যগামী টিকিটের দাম কমেছে, এটার ব্যাপারে তো আপনারা নিশ্চিত নাকি? তবে হ্যাঁ, যেটা ঘটে সেটা হচ্ছে যে অনেক যারা ম্যান পাওয়ারের ব্যবসা করেন ওনারা, বা যারা হজের বা ওমরার এজেন্সি পরিচালনা করেন, এরা অনেকে প্যাকেজ বিক্রি করে। সো প্যাসেঞ্জার বা যাত্রী আসলে জানেন না কী দামে টিকিট কিনছেন। সো এটা আপনাদের মাধ্যম দিয়ে তাদেরকে আপনারা জানান যে টিকিটের দাম কমেছে তাদের মধ্যে, এবং টিকিটের যখন মূল্য লিখবে, যখন আমরা এই আইনি বাধ্যবতার কারণে আজ থেকে তাদেরকে টিকিটের মূল্য লিখতে হবে, এবং এই লেখার ফলে যে জনসচেতনতা তৈরি হবে, তার ফলে এই দুর্বৃত্ত যাদের বহুদিনের অভ্যাস, এখান থেকে বের হতেও সময় লাগবে। সো এই অভ্যাস থেকে তারা মুক্ত হলে টিকিটের দাম আমি মনে করি আর এক দফা তাৎপর্যপূর্ণভাবে কমবে।